গুড আফটারনুন টু এভরিওয়ান। আমি বিজয় দাস, ভূগোল বিষয়ের নতুন শিক্ষক। আমি আজকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ভূগোল কি? ভূগোল হলো এমন একটি বিষয় সাধারণত শুধু রাজধানীর নাম বা দেশের চারপাশের সীমানা বা কোনো স্থানের অবস্থান নির্ণয় বা ধান, গম, আলু, পাট ইত্যাদি উৎপাদন সম্পর্কে জানা নয়। সমগ্র বিশ্বের প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি বিষয় সম্পর্কে সকল জ্ঞানার্জন করাই হল ভূগোলের মূল উদ্দেশ্য। ভূগোলের বিকাশ, ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি। হাউ টু ডেভেলপড অফ জিওগ্রাফি। এরাথোস্থেনিস ছিলেন একজন গ্রিক পণ্ডিত। তখনকার সময়ে তিনি ভূগোল বিষয় নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি সর্বপ্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেছিলেন 234 খ্রিস্টপূর্বাব্দে। সেখান থেকেই ভূগোল অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি শব্দটি বেছে নেওয়া হয়েছিল। তখনকার সময়ে ভূগোল বলতে শুধু পৃথিবী পৃষ্ঠের উপরের যে উপাদানসমূহ ছিল সেটাকেই বর্ণনা করে বোঝানো হতো। সে সময় ভূগোলের কোনো নিজস্ব সত্তা বা এন্টিটি ছিল না। তাই তখন ভূগোলের পৃথক বা আলাদাভাবে কোনো সাবজেক্ট ছিল না বা বিকাশ লাভ করেনি। সে সময় জ্যোতির্বিদ্যার বিষয়গুলি খুব ভালোভাবে আলোচনা করা হতো। ভূগোল বিষয়েও তার স্থান পেয়েছিল। যেমন আকার আকৃতি, পৃথিবীর আকার আকৃতি, পৃথিবীর গতি, তার কক্ষপথ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা নির্ণয় প্রভৃতি বিষয়গুলি স্থান পেয়েছিল ভেরেনিয়াসের সময় 1622 সালে। তিনি বলেছিলেন, ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ মাত্র। জিওগ্রাফি ইজ দ্যাট পার্ট অফ মিক্সড ম্যাথমেটিক্স। এরপরে 19বিংশ শতাব্দীতে আধুনিক ভূগোলের যাত্রা শুরু হয়। জার্মান দুই পণ্ডিত ছিলেন হামবোল্ড অ্যান্ড রিটার। এদের দুজনকে আধুনিক যুগের ভূগোলের জনক বলা হয়। হামবোল্ড বলেছিলেন, ভূগোল হলো আদিবিজ্ঞান অর্থাৎ অরিজিনাল সায়েন্স। এই বিজ্ঞানে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমীক্ষা অর্থাৎ পর্যবেক্ষণ করা এবং তার বর্ণনা করা, এটা বলেছিলেন হামবোল্ড। পরবর্তীতে রিটার বলেছিলেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা বা ব্রাঞ্চ যা পৃথিবীর সমস্ত বিষয়ের বৈশিষ্ট্য এবং তার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তাকে তিনি পৃথক হিসেবে বিচার করেছিলেন। এরপরে ধীরে ধীরে সময় পেরিয়ে যাওয়ার পর 1960 সালে মাত্রিক বিপ্লবের সূচনা ঘটে। তখন অনেকেই বিভিন্নভাবে জিওগ্রাফিকে তার নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করে আলোচনা করেছিলেন। মাত্রিক বিপ্লব বলতে সংখ্যাগত বিশ্লেষণের মাধ্যম, সংখ্যাগত বিশ্লেষণের মাধ্যমে ভূগোলকে বিশ্লেষণ করা, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যাল ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তখন তিনি
এই বিষয়গুলি আলোচনা করতেন বা করেছিলেন। এরপরে রয়েছে ভূগোল সম্পর্কে সাধারণ ধারণা, জেনারেল কনসেপ্ট অ্যাবাউট জিওগ্রাফি। ভূগোলকে যদি জানতে হয় বা বুঝতে হয়, তাহলে আমাদের ভূগোলের অর্থ বা ভূগোলের তাৎপর্য কী সে বিষয়ে একটু আমাদের জ্ঞান লাভ করা দরকার। ভূগোলের অর্থ কী? জিওগ্রাফি, ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, দুটি শব্দ মিলে তৈরি হয়েছে, জিও প্লাস গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ ডিসক্রাইব বা বিবরণ বা বর্ণনা। অর্থাৎ ভূগোল হলো পৃথিবীর বিবরণ বা বর্ণনা, বা পৃথিবী ভূগোলের বিবরণ বা বর্ণনা দেয়। জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ। সাধারণভাবে বলা যেতে পারে ভূগোল হলো এমন একটি বিষয় যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভূমিরূপ থাকে, জলবায়ু থাকে, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, গ্রাম, জীবজন্তু, মানুষ এবং তার অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপ, নগর, বন্দর, শহর প্রভৃতি বিভিন্ন ধরনের উপাদান এবং এগুলির বন্টন এবং তার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে ভূগোলের তাৎপর্য কি? ভূগোল শুধু কঠিন পৃথিবী নয়, শুধু পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করে না, তার উপর সে সৃষ্টি হয়েছে উদ্ভিদ, প্রাণী, সকল জীবকুল, মানুষ, সব বিষয়ের বিবরণ দেয়। কোনো কোনো বিশেষজ্ঞদের মতে ভূগোল হলো সব বিষয়ের জননী, মাদার অফ অল ডিসিপ্লিনস। বলেছিলেন ভূগোল হলো আদিবিদ্যা। কিন্তু মনে কি প্রশ্ন জাগে না, ভূগোলকে কেন মাদার অফ সায়েন্স বলা হয়? ভূগোলকে জানার জন্য, বোঝার জন্য বহুকাল, বহুদিন, অনেক ভৌগোলিক গবেষণার পর তারা নিজের নিজের মতো করে কিছু সংজ্ঞা দিয়েছে, যেমন স্ট্র্যাবো এবং টলেমি। খ্রিস্টপূর্বাব্দ 63 থেকে 24 খ্রিস্টপূর্বাব্দ থেকে 63 খ্রিস্টপূর্বাব্দ, তখন তিনি বলেছিলেন যে ভূগোল হলো সেই মহান বিষয় যা পৃথিবীর আকৃতি, ভূমি ও ভূমিরূপের বৈশিষ্ট্য বা বায়ুমণ্ডল এবং জলমণ্ডল ও তার স্থানের সমস্ত জীবের বৈশিষ্ট্যের সমীক্ষা করা। এটা স্ট্র্যাবো অ্যান্ড টলেমি বলেছিলেন। এরপরে ইমানুয়েল কান্ট বলেছিলেন, তিনি একজন জার্মান দার্শনিক ছিলেন। তিনি বলেছিলেন ভূগোল হলো বিভিন্ন স্থানের ও ঘটনার মধ্যে পারস্পরিক সম্বন্ধের যে যোগসূত্র রয়েছে সেটাকে কিভাবে বিবরণ দেওয়া যায় সে বিষয়ে তিনি গুরুত্ব প্রদান করেছিলেন। এরপরে হামবোল্ট বলেছিলেন ভূগোল এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা ভূগোলে করা হয়। কার্ল রিটার বলেছিলেন
যে ভূগোল যেসব ভূমিরূপ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানবজাতির সম্বন্ধ রয়েছে। এরপরে হার্সন বলেছিলেন, হার্সন একজন আমেরিকার ভূগোলবিদ ছিলেন। তিনি বলেছিলেন, ভূগোল হলো এমন একটি বিষয় যার মধ্যে মানুষের বাসভূমি রূপে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের বর্ণনা ও ব্যাখ্যা দিয়েছিলেন। মানে যেখানে যে ভূপৃষ্ঠের উপর বা যেই স্থানের উপর মানুষের বাসভূমি রয়েছে সেখানে সেই জায়গাটাকে তিনি ভূগোল বলে আখ্যা দিয়েছিলেন। এরপরে রয়েছে এমরিস জোন্স। 1984 সালে তিনি ভূগোল সম্পর্কে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, স্থান ভূগোলে সব ধরনের কেন্দ্রে রয়েছে স্থান অর্থাৎ প্লেস। এর অর্থ ভূপৃষ্ঠে অবস্থান নির্ণয়, এক অবস্থানের সঙ্গে অন্যান্য অবস্থানের পারস্পরিক যে সম্বন্ধ রয়েছে তার সন্ধান খুঁজে বের করা। যেসব প্রক্রিয়া থাকে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করতে, সেই সব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এছাড়াও আরও অনেকেই ভূগোল নিয়ে সংজ্ঞা দিয়েছিলেন বা অনেকেই ভূগোল বিষয় নিয়ে গবেষণা করেছিলেন। তাদের মধ্যে রয়েছে রিচটফেন ইত্যাদি। এরপর রয়েছে ভূগোল শিক্ষা নীতি ও লক্ষ্য। ভূগোলে মানুষের বাসভূমিরূপে পৃথিবী আলোচিত হয়, অর্থাৎ মানুষের যেখানে বাস রয়েছে সেখানে ভূগোল রূপে আলোচিত হয়। কিন্তু এই বিষয়ে অনেক দ্বিধামত রয়েছে। পরিবেশের সঙ্গে মানুষের যে এতটাই নিবিড় সম্পর্ক রয়েছে তা শুধুমাত্র পরিবেশ দ্বারাই যে নিয়ন্ত্রিত হয় তাই নয়, মানুষের দ্বারাও পরিবেশ নিয়ন্ত্রিত হয়। সে বিষয়ে আলোচনা করেছিলেন অনেক ভৌগোলিকবিদ। তাদের মধ্যে একজন ম্যাকনি বলেছিলেন, মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বর্ণনা তাই হলো ভূগোল। অন্যভাবে বলা যেতে পারে, মানুষের চারপাশের যে পরিবেশ বা বিশেষ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ রয়েছে যা মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে, তার আলোচনাই হলো ভূগোল। তাহলে ভূগোলের শিক্ষার নীতি ও লক্ষ্যে যে বিষয়গুলি রয়েছে, যে বিষয়গুলি আমরা ভূগোল থেকে জানতে পারব, সেগুলি হলো পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন ধারণের পরিবেশ সম্পর্কে অবগত হওয়া। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে আফ্রিকার সাহারা মরুভূমির মানুষের জীবনযাত্রা আর আমাদের এখানকার মানুষের জীবনযাত্রার মধ্যে অনেক ফারাক রয়েছে। তো সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আমাদের পরিবেশে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সব বিষয়ে জ্ঞান অর্জন করা, যেমন কয়লা, খনিজ তেল, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি। তারপর রয়েছে মানুষের জীবনে ভূপ্রকৃতি ও জলবায়ু সমূহ সামগ্রিক পরিবেশের উপর প্রভাব নির্ধারণ করা। মানুষের জীবনে ভূপ্রকৃতি কিভাবে তার প্রভাব ফেলে এবং জলবায়ু তার মানুষের উপর কী প্রভাব ফেলে সে বিষয়ে সম্পর্কে জানা ও
শেখা, সেটা ভূগোল বিষয়ের লক্ষ্য। তাছাড়াও রয়েছে চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জেনে নিজেকে উদ্বুদ্ধ করা, বিভিন্ন ভৌগোলিক ঘটনাসমূহের যুক্তিযুক্ত ব্যাখ্যা করা। যেমন ধরো ভূমিকম্প, যদি আজকে ভূমিকম্প ঘটে সাপোজ, তাহলে সে বিষয়ে তোমাকে যুক্তিযুক্ত ব্যাখ্যা করতে হবে যে কেন ঘটলো, কোথায় ঘটলো, কিভাবে ঘটলো। তারপর রয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করা। থিওরিটিক্যালি তুমি তো পড়ছই, তারপরেও তোমাকে বাস্তবে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে, বাইরে রিয়েল নেচারটাকে লক্ষ্য করতে হবে, অবজারভেশন করতে হবে, সেখান থেকে নিজে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর বিভিন্ন অংশে পরিবেশ সম্পর্কে জেনে চিন্তাভাবনা ও কল্পনা শক্তিকে প্রসারিত করা। পরিবেশের সকল বিষয় সম্পর্কে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়গুলি জেনে নিজের চিন্তাভাবনাকে আরও দৃঢ় করা, নিজের চিন্তাভাবনাকে আরও বৃদ্ধি করা। বৈচিত্র্যপূর্ণ পরিবেশ পটভূমিকে যে কোনো বিষয়ের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে শেখা। বলতে বিভিন্ন রকম পরিবেশ আছে আমাদের পৃথিবীতে। যেমন ধরো আজকে তুমি যদি কাশ্মীরে যাও তাহলে দেখতে পাবে যে ওইখানকার পরিবেশ হচ্ছে খুব শীতল পরিবেশ। লাদাখে যদি যাও সেখানে দেখতে পাবে কোল্ড ডেসার্ট, সেখানকার পরিবেশটা আলাদা। আর তুমি যদি ভারতের রাজস্থানের মরুভূমিতে যাও সেখানকার পরিবেশটা আলাদা। তুমি যদি দার্জিলিংয়ে যাও সেখানকার পরিবেশটা আলাদা। তাহলে এই যে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ রয়েছে সেগুলি বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করা। দেশ ও সমাজকে জানা, আমাদের দেশ সম্পর্কে জানা, সমাজ সম্পর্কে জানা, সমাজে কত ধরনের মানুষ রয়েছে, সমাজে কত প্রজাতির জাতি রয়েছে, সমাজে কত প্রজাতির সংস্কৃতি রয়েছে, সেসব বিষয়ে জানা। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোলের মানচিত্র জানা এবং গ্লোব সহ ভূগোলের বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ভৌগোলিক জ্ঞান যথাযথভাবে পাঠ করা। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিকে জানা, অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে নিজেকে ও দেশকে সক্ষম করে তোলা। অর্থাৎ নিজেকে অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে নিজেকে ও দেশকে সক্ষম করে তোলা মানে তুমি নিজে স্বনির্ভর হওয়া। তুমি এই যে পড়াশুনো করছো, পড়াশুনো করে তুমি জব পেয়ে তারপর তুমি তোমার পরিবারকে সক্ষম করবে, পরিবারকে সক্ষম করলে দেশকে সক্ষম করা হলো, তাই না? তারপর পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যপূর্ণ পরিবেশের সঙ্গে জীবের অভিযোজন সম্পর্কে অবগত হওয়া। বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে, তারা তাদের সেই পরিবেশের সাথে কিভাবে অভিযোজন করছে, কিভাবে তারা তা মানিয়ে নিচ্ছে সেই সংস্কৃতিকে, সেই পরিবেশকে, সেই সম্পর্কে জানা ইত্যাদি। সাধারণ কথায় বলা যেতে পারে ব্যক্তি, সমাজ, দেশ ও সমগ্র পৃথিবীর সম্পর্কে সমস্ত রকম জ্ঞান অর্জন করাই হলো ভূগোল শিক্ষা নীতি ও লক্ষ্য। এরপরে রয়েছে ভূগোলের পরিধি অর্থাৎ স্কোপ অফ জিওগ্রাফি। ভূগোলের পরিধি নির্ণয় করে তিনটি বিষয়ের উপর। প্রথমত মানুষ প্রকৃতির সম্পর্ক, দ্বিতীয়ত আঞ্চলিক পৃথকীকরণ এবং অবস্থান নির্ণয়।
মানুষ প্রকৃতির সম্পর্ক বলতে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে পারস্পরিক মেলবন্ধন রয়েছে তা ভূগোলে গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করা হয়। আমি যদি উদাহরণ হিসেবে বলি তাহলে মানুষ প্রকৃতিতে কি করছে, মনে করো তোমার বাড়ির পাশে যে ফরেস্ট রয়েছে বা চা বাগান রয়েছে, সেখানে গিয়ে মানুষ কি করছে, বন জঙ্গল কাটছে, পরিষ্কার করছে, কেটে ঘরবাড়ি বানাচ্ছে। এতে কি হচ্ছে, মানুষের দ্বারা পরিবেশ প্রভাবিত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সেরকমই প্রকৃতির দ্বারাও মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হয়। প্রকৃতির হাত থেকে কেউ বাঁচতে পারে না। যেমন ধরো কিছুদিন আগেই হলো দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগর থেকে আমফান, তার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। কত সম্পদ মানুষ নষ্ট হয়েছে প্রকৃতি কিভাবে মানুষকে প্রভাবিত করেছে। এই যে মানুষ প্রকৃতির যে সম্পর্ক, সেটা ভূগোলে খুব ভালোভাবে আলোচনা করা হয়। এটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে আঞ্চলিক পৃথকীকরণ। বিভিন্ন অঞ্চল ভেদে ভূগোলকে ভাগ করা হয় বা আলোচনা করা হয় তার বৈশিষ্ট্য অনুসারে, তার ধর্ম অনুসারে, তার স্বভাব অনুসারে, তার ভূপ্রকৃতি, তার পরিবেশ অনুসারে অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। এরপর রয়েছে অবস্থান নির্ণয়। কোনো স্থানের বা কোনো জায়গার অবস্থান নির্ণয় করাই হলো ভূগোলের লক্ষ্য বা পরিধি। এখানে অবস্থান নির্ণয় বলতে অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা নির্ধারিত অবস্থানকে বোঝানো হয়েছে। তোমরা নিশ্চয়ই আগের প্রিভিয়াস ক্লাস 9-10 তোমরা পড়েছো অক্ষাংশ দ্রাঘিমাংশ কীভাবে নির্ধারিত করা হয়। এখানে সেই অবস্থান নির্ণয়ের কথাই বলা হয়েছে, যে কোনো স্থানের দ্রাঘিমাংশ কীভাবে নির্ণয় করা হয়, কোনো স্থানের কীভাবে অক্ষাংশ নির্ণয় করা হয়, কোনো স্থানে কীভাবে সময় নির্ণয় করা হয়, সেই বিষয় সম্পর্কে ভূগোল খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে ভূগোলের প্রকৃতি, নেচার অফ জিওগ্রাফি। ভূগোলের প্রকৃতি বলতে বোঝায় তার চরিত্র, ধর্ম, ভূগোলের ভিতরে যে অভ্যন্তরীণ গঠন, তার স্বভাব ইত্যাদি বিষয়ে জানা। এক কথায় বলতে গেলে ভূগোল বিষয়টি কেমন বা কী প্রকার সে সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা। তো ভূগোল প্রকৃতির প্রধান দিকগুলি হলো মানুষ ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা, এটা প্রথমেই বলেছি। দ্বিতীয়ত, ভূগোল ও মানুষ বিভিন্ন আর্থসামাজিক ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, সেগুলির বিষয়ে সম্পর্কে জানা। এছাড়া ভূগোলে অনেক সূত্র রয়েছে, সেই সব বিষয় সম্পর্কে জানা, সেগুলিকে প্রমাণিত করা। ভূগোল হলো একটি ক্ষেত্র বিষয় বা ফিল্ড বেসড সাবজেক্ট। তোমাদের এই বছর একাদশ শ্রেণীতেই রয়েছে ফিল্ড বেসড সাবজেক্ট রয়েছে, প্র্যাকটিক্যাল বিষয়ে রয়েছে। সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানা, জ্ঞান অর্জন করা, বোঝা, শেখা। ভূগোল বিষয়সমূহের মধ্যে যেহেতু পৃথিবী, সৌরজগৎ সহ বিশ্ব ব্রহ্মাণ্ড আলোচনা করা হয়,
তাই ভূগোলের কোনো শেষ নেই বা শুরু নেই। এটি একটি অনাদি ও অশেষ বিষয়। এরপরে রয়েছে ভূগোলের উদ্দেশ্য বা অবজেক্টিভ অফ জিওগ্রাফি। প্রথমত, স্থানগত বা অঞ্চলগত সম্পর্কে অনুসন্ধান করা। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিবেশ রয়েছে, সেই সম্পর্কে অবগত হওয়া। বিভিন্ন স্থানে বিভিন্ন রকম পরিবেশ থাকায় তার মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, কিছু বৈসাদৃশ্য রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। তারপর রয়েছে বিভিন্ন ভৌগোলিক ঘটনাগুলির মধ্যে ব্যাখ্যা করা। যেমন ধরো, ভূমিকম্প যদি ঘটে তাহলে কেন ঘটলো, কিভাবে ঘটলো, কোথায় ঘটলো, তার সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করে জানাই হলো ভূগোলের উদ্দেশ্য। তারপর রয়েছে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক। মানুষ ও প্রকৃতির মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, সেটা দুটিকে আলাদা আলাদাভাবে জানা। দুটি বিষয়ই দ্রুত পরিবর্তনশীল। যেমন প্রাকৃতিক পরিবেশের যেভাবে পরিবর্তন ঘটে চলছে প্রতিনিয়ত, সেরকম মানুষের স্বভাব, মানুষের আচার আচরণ, মানুষের ক্রিয়াকর্ম, সেগুলিও প্রতিনিয়ত পরিবর্তন হতেই আছে। তাই দুটো বিষয়কে আলাদা আলাদাভাবে আলোচনা করা বা জানা। তারপর রয়েছে বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন ও সামাজিক সংযোগকে গুরুত্ব সহকারে অধ্যয়ন করা বা পাঠ করা বা জানা। যেমন উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি। তাছাড়াও রয়েছে গ্রামের কল্যাণ, শহরের প্ল্যানিং বা শহর পরিকল্পনা করা, যাতে মানুষ সংযোগের মাধ্যমে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সামাজিক সংযোগ ঘটাতে পারে বা করতে পারে। এছাড়া এর সাথে সাথে বিভিন্ন সংগঠনও গড়ে ওঠে, সেগুলো বিষয়ে ভূগোলে অধ্যয়ন করা বা পাঠ করা। তারপর শেষে রয়েছে ভূগোল বিষয়ে 3 ধরনের প্রশ্নের উপর গুরুত্ব সবচেয়ে বেশি প্রদান করে। সেগুলো কি কি? এটি হচ্ছে কি, কোথায়, কেন, হোয়াট, হোয়ার, হোয়াই। কি বলতে এখানে কিছু প্রশ্ন আছে যেগুলি সবাইকে, তোমাকে, আমাকে খুঁজতে হবে। যেমন ধরো, একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে ভূমিকম্প যদি ঘটে, তাহলে ভূমিকম্প কি, হোয়াট ইজ ভূমিকম্প, সেই বিষয়ে আমাদের জানতে হবে। ভূমিকম্পটা কি জিনিস, কিভাবে ঘটে এবং কোথায় ঘটে এবং কেন ঘটে, সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানা। এই 3 ধরনের প্রশ্নকে গুরুত্ব দিয়েই ভূগোলকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবার শেষে বলি, ভূগোল একটি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ভূগোল বিষয়ে যত জানবে তত আরও জানতে ইচ্ছে করবে। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভালো লাগবে। আমি তোমাদের প্রথম অধ্যায়ে PDF করে দিয়েছি, কারণ অনেকের হয়তো বই নেই, আর যাদের আছে তো ভালো কথা। আমি কিছু বইয়ের নাম বলে দিচ্ছি, তোমরা কিনে নিও, নতুন বই বা পুরনো বই হলেও হবে।
একাদশ শ্রেণীর যুধিষ্ঠির হাজরা বই পাওয়া যায়, কিনতে পারো। একাদশ শ্রেণীর গৌতম মল্লিকের বই পাওয়া যায়, কিনতে পারো। এছাড়াও আরও অনেক বই রয়েছে, সেগুলোও কিনতে পারো। তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল বইও কিনতে হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা থিওরি পড়ার সাথে সাথে ইংলিশ টার্মগুলো শিখে নেবে। কারণ পরবর্তীতে যখন তোমরা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তখন কিন্তু এই বিষয়গুলি খুব দরকার, প্রয়োজন মনে হবে। কোনো অসুবিধা নেই, তোমরা এখন শুধু পাঠ্যপুস্তক পড়ো, কারণ নোট ভিত্তিক না পড়াটাই ভালো। এখন তোমাদের হাতে অনেক সময় আছে, আর ভূগোলকে গভীরভাবে জানতে হলে তোমাদের ভূগোল টেক্সট বইটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। আর হলো তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে বেশ খানিকটা। তোমাদের কোনো কোথাও অসুবিধা হলে আমাকে বলবে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।